এটাই সেই রহস্যময় প্রাসাদ। আজ থেকে 500 বছর আগে যখন বিদ্যুৎ ছিল না, তখনও এই প্রাসাদের ভেতরে গরম লাগতো না। কিন্তু কিভাবে? এর দেয়াল, জানালা আর পানিতেও এমন কিছু টেকনিক করা হয়েছিল যা আধুনিক বিজ্ঞানকেও হার মানায়। জাহাজ মহল, যার দুয়ারে পা দিলেই আপনি খেই হারিয়ে ফেলবেন। মনে হবে এটি প্রাসাদ নয়, যেন কোনো আস্ত জাহাজ জমিনে নোঙর করে আছে, যার ডান পাশে রয়েছে কাপুর সাগর আর বামে মঞ্জু সাগর। বর্ষাকালে যখন এই দুই দিঘি পানিতে টইটুম্বর হয়ে যায়, তখন দূর থেকে দেখলে মনে হয় এক বিশাল রাজকীয় জাহাজ সাগরের জলরাশির ওপর ভাসছে। এই প্রাসাদের প্রতিটি কোণায় এমন কিছু ইঞ্জিনিয়ারিং করা হয়েছে যা আপনাকে অবশ্যই পুলকিত করবে। আমি এই প্রাসাদের কোথায় কি আছে তা একটা একটা করে ধাপে ধাপে সব কিছুই দেখাবো। আপনি শুধু বেঙ্গল ডিসকভারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো এই ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই আপনি যখন এখানে আসবেন, তখন হাতের ডান দিকে তাকালেই দেখতে পাবেন একটি বিশাল দিঘি, যার কিতাবি নাম কাপুর তালাব। বিশাল আকারের এই দিঘি মূলত এখানকার এই জাহাজ মহলের প্রতিষ্ঠাতা মালুয়া সালতানাতের সুলতান গিয়াস উদ্দিন খিলজি 1469 সালে খনন করেন, যার বিপরীত পাশে রয়েছে প্রাচীন মঞ্জু সাগর। মূলত এই প্রাসাদকে একটি ভাসমান জাহাজের রূপ দিতেই মঞ্জু সাগরের সমান্তরালে ঠিক এর বিপরীত পাশে নতুন এই দিঘিটি তৈরি করেন তিনি। তবে এটি কোনো সাধারণ দিঘি বা সাগর নয়। এর বিশাল জলরাশিতে ওই সময় সুগন্ধি কপুর মিশিয়ে রাখা হতো, যার একটি ধারা প্রাসাদের অন্দরে থাকা বেগমের সুইমিং পুল পর্যন্ত চলে যেত। আর এই বিশাল দিঘির পানিতে সুগন্ধি মেশানোর কারণে আশপাশের বাতাস সব সময় সুবাসিত থাকত, ফলে এই প্রাসাদের ভেতর বাহির পুরো জায়গায় সুগন্ধে মৌ মৌ করত। শুধু এগুলোই নয়, এই চিকন নালার মতো যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা মঞ্জু সাগরের সাথে কপুর সাগরকে যুক্ত করেছে। তবে এর কাজ শুধু এই সাগরের জল অন্য সাগরে পৌঁছে দেওয়াই ছিল না, বরং এর মাথায় ঠিক এই স্থানেই মহলের সাথেই সেট করা ছিল একটি চরকা, যার ডানায় বাঁধা থাকত চামড়া দিয়ে তৈরি বালতি আকৃতির বিশেষ পানির পাত্র। চরকা যখন ঘোরানো হতো, তখন তার সাথে থাকা সেই বালতিগুলো ঘুরত, এবং সেগুলো ঘুরতে ঘুরতে নিচের দিকে যখন আসতো, তখন তা পানিতে ভরে যেত, এবং চাকা ঘোরা অবস্থায় নিচের বালতিগুলো যখন ছাদের ওপরে পৌঁছাতো, তখন চরকাটি গোলাকৃতি হওয়ার কারণে পানি স্বয়ংক্রিয়ভাবেই ঢেলে পড়ত। অর্থাৎ আজ থেকে 500 বছর আগে ছাদের ওপরে থাকা পানির ট্যাঙ্কে এমন অসাধারণ ইঞ্জিনিয়ারিং কৌশলেই পানি উঠানো হতো, এবং ওই পানির ট্যাঙ্ক থেকেই পুরো প্রাসাদ তো বটেই, বাগানের ফোয়ারাগুলোতেও ঝিরি ঝিরি জল বের হতো। এই একই প্রক্রিয়ায় চরকা নদীতে সেট করে আগেকার দিনে জমিতে সেচ দিত কৃষকরা। তবে চরকা লাগানোর ওই স্থানটি বর্তমানে ধ্বংস হয়ে গেছে। শুধু এগুলোই নয়, সুলতান গিয়াসউদ্দিন খিলজি তার বেগমের জন্য এই প্রাসাদের ছাদের উপর একটি বিশেষ ফিল্টারিং সিস্টেম বা পানি বিশুদ্ধকরণ কৌশল সেট করেছিলেন, যা আজও আছে এখানে। দর্শক, আমি এখন ছাদের উপরে অবস্থান করছি। এই পুরো ছাদের পানি, মানে বৃষ্টির পানি, এই চিকন ড্রেন দিয়ে সোজা চলে যেত সামনের সুইমিং পুলে। তবে পানিকে প্রবাহিত করা হতো এই ধরনের চিকন এবং পেঁচানো পথে। পানিও এই গোলাকৃতির এই ড্রেনে ঘুরতে ঘুরতে সামনে আগাতে থাকতো, এবং এই ড্রেনটি গোলাকৃতি হওয়ার কারণে ভারী ময়লা, বিশেষ করে বালু, নিচে কোনায় কোনায় জমে যেত, আর পরিষ্কার পানি ওপর দিয়ে প্রবাহিত হয়ে এই সুইমিং পুলে জমা হতো। শুধু এটাই নয়,
আজ আমরা এই চিকন ড্রেনটি চুন সুরকির গাঁথুনিতে দেখলেও ওই সময় ড্রেনটি ছিল পিতলের, মানে পিতলের প্লেট বসানো ছিল এইটার উপর। অর্থাৎ এই ড্রেনে পিতল এবং তামার কাভার লাগানো ছিল, মানে প্লেট বসানো ছিল। আর আমরা জানি যে পিতল এবং কপার মানে তামা প্রাকৃতিকভাবেই পানি বিশুদ্ধ করে। আর এই প্রক্রিয়ায় বিশুদ্ধ করা পানি এই পথে, মানে এটা আরও একটি পথ, এই পথে চলে যেত প্রাসাদের নিচতলায়। এছাড়াও এখানে ছাদের ওপরে যে ইমারতগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট্ট ইমারতগুলোর ছাদের দিকটা খেয়াল করুন। এগুলো আসলে পানির ট্যাঙ্ক। এখানেই চরকার মাধ্যমে জল উঠিয়ে জমিয়ে রাখা হতো। হ্যাঁ দর্শক, এই প্রাসাদের প্রতিটি কোণাতেই রয়েছে বিশেষ স্থাপত্য কৌশলের ছাপ। পর্দায় এখন যে ফোয়ারাটি দেখতে পাচ্ছেন, এর ভেতর দিয়েই বের হতো ঝিরি ঝিরি জল। তবে এখানে পানি আসার জন্য মাটির তল দিয়ে বিশেষ একটি পাইপলাইন করা হয়েছিল। মূল প্রাসাদে প্রবেশের মুখেই দুই পাশে এই যে চিকন দুটি পিলার দেখতে পাচ্ছেন, এগুলো আসলে প্রাসাদের কোনো পিলার নয়। খুঁটির মতো দেখতে এই দুটি পিলার আসলে পানির পাইপ। অর্থাৎ এই বিশেষ পাইপের মাধ্যমে ছাদের ট্যাঙ্কি থেকে পানি নিচতলায় আসত, যার একটি লাইন ছিল এখানকার চারপাশে ছড়িয়ে থাকা ফোয়ারাগুলোর সাথে। এগুলো দেখার পর আপনি যখন প্রাসাদের একেবারে অন্দরে পৌঁছাবেন, তখন আপনার হৃদয় জুড়িয়ে যাবে। অর্থাৎ এক পাশে এই মঞ্জু সাগর, অপর পাশে সুগন্ধি মেশানো কপুর সাগর। আর এই দুই সাগরের জলের স্পর্শ নিয়ে প্রাসাদের অন্দরে যখন ঠান্ডা সুগন্ধিময় হাওয়া প্রবেশ করত, তখন পুরো প্রাসাদ জুড়েই এক অন্যরকম জান্নাতি আবহ বিরাজ করত। এখানকার প্রাসাদগুলো কতটা আরামদায়ক সেটি আপনাদের একটু বোঝাই। এই পাশ থেকে ওই যে জলাধার যেটি দেখালাম, যেটি দিঘি বললাম, সেখান থেকে এই পাশ থেকে অসম্ভব সুন্দর বাতাস আসছে, এখনও আসছে, আমি সেই বাতাস অনুভব করছি। ওই পাশ থেকে একেধারে বাতাস আসছে, আর তার উপরে এই যে এই পাশে একেবারে বাড়ির উঠোনে, মানে দুই প্রাসাদের মাঝখানের যে জায়গাটি, সেই জায়গাটিতে আরও একটি ছোট্ট জলাধার। এই জলাধার থেকে যে বাতাসটা আসছে, এই দরজা, বিশাল দরজা, এই দরজার পাশ দিয়ে এই যে আমি এখন দেখুন, এটা হচ্ছে একেবারে বেডরুম, এই রাজকীয় প্রাসাদের বেডরুম। একটি বেডরুম কতটা বড় হতে পারে যদি আপনারা এখানে না আসেন, এটি না দেখেন, তাহলে আপনাদের ধারণা হবে না, এতটা বিশাল। প্রথম দেখায় মনে হতে পারে যে এটি কি বেডরুম বা এটি কি অন্য কিছু কিনা, এরকম মনে হতে পারে। কিন্তু আসলে এই প্রাসাদের এরকম বিলাসবহুল, প্রত্যেকটি বেডরুমই এরকম বিলাসবহুল, এবং প্রত্যেকটি বেডরুমই এরকম খোলামেলা। চারপাশ থেকে শীতল হাওয়া এই বেডরুমের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে, যে কারণে এই বেডরুমটি দারুণ আরামদায়ক, খুবই প্রশান্তিময়। হ্যাঁ দর্শক, সুলতান গিয়াসউদ্দিন খিলজি এখানে তার রানীর জন্য ছাদের ওপর পদ্ম ফুলের আকারে এই সুইমিং পুলটি তৈরি করলেও নিচতলায় বেডরুমের ঠিক পাশেই রয়েছে সর্পিল আকার বা কচ্ছপ আকৃতির আরও একটি পুল। আর এই অসাধারণ বাথটাবেই মেশানো থাকত সুগন্ধিময় গোলাপ জল, যেখানে ওপর তলার চেয়েও আরও বেশি ফিল্টারিং হয়ে পানি এসে জমত। অর্থাৎ দুই পাশ থেকে আসা খোলা হাওয়া প্রাসাদের ভেতরে এসে এই পুলে জমে থাকা জলের সংস্পর্শে তা আরও ঠান্ডা হয়ে পুরো প্রাসাদের অন্দর শীতল করে রাখত। ফলে প্রচণ্ড গরমেও এখানে অনুভূত হতো শীত। এছাড়াও এখানকার দিঘির পাড়গুলো এমনভাবে বাঁধানো ছিল যে অন্ধকার রাতে প্রাসাদের অন্দরে থাকা মশালের আলো এর ছোট ছোট ছিদ্র দিয়ে যখন পানিতে পড়ত, তখন দূর থেকে দেখলে মনে হতো আকাশ থেকে যেন তারার মেলা নেমে এসেছে জমিনে, যা মুগ্ধ করেছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং তার স্ত্রী সম্রাজ্ঞী নূরজাহানকেও। হ্যাঁ দর্শক, এটি এমন এক প্রাসাদ যেখানে রাত কাটিয়েছেন সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহান।
সম্রাট জাহাঙ্গীর এখানকার এই জাহাজমহলের জান্নাতি পরিবেশ দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি 1617 সালে যখন তার স্ত্রী নূরজাহানকে নিয়ে এখানে এসেছিলেন তখন তারা রীতিমতো এই মহলের প্রেমে পড়ে যান। সম্রাট জাহাঙ্গীর তার জীবনী তুঝক-ই জাহাঙ্গীরিতে লিখেছেন, মান্দুর বৃষ্টির রাত আর জাহাজমহলের সৌন্দর্য পৃথিবীর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। হ্যাঁ দর্শক, সম্রাট জাহাঙ্গীর এখানে নূরজাহানের সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন। বিষয়টি এমন হয়েছিল যে প্রায় প্রতি বর্ষাতেই একবারের জন্য হলেও এখানে ছুটে আসতেন মুঘল সম্রাটরা। আমাদের গাইড জানিয়েছেন, বর্ষার রাতে যখন এই মঞ্জুসাগরের পানিতে চাঁদের আলো পড়ত, সম্রাজ্ঞী নূরজাহান তখন মহলের ছাদের ওপরে থাকা এই ছোট্ট ইমারতের বারান্দায় বসে সেই সৌন্দর্য উপভোগ করতেন। দর্শক, একবার কল্পনা করুন, আমার সামনের এইখানে দাঁড়িয়েই সম্রাজ্ঞী নূরজাহান সেই আলোক ঝলমলে রঙিন রাতের সৌন্দর্য উপভোগ করেছেন, যেখানে দাঁড়ালে আজও হৃদয় জুড়ানো ঠান্ডা হাওয়ার পরশ পাওয়া যায়। বিষয়টি কল্পনা করলেই স্মৃতিকাতর হয়ে যেতে হয়। নূরজাহানের এই বারান্দার অপর পাশেই অর্থাৎ এই ছাদেরই একাংশে এই যে ইমারতটি দেখতে পাচ্ছেন, এইটা সুলতান গিয়াসউদ্দিন খিলজি তৈরি করেছিলেন বৃষ্টি বিলাসের জন্য। তবে এখানে এই যে মঞ্জুসাগরটি আমরা দেখি, এটি গিয়াসউদ্দিন খিলজি খনন করেননি। তিনি খনন করেছিলেন এখানকার এই কাপুর সাগর, আর মঞ্জুসাগর খনন করেছিলেন পরমার রাজবংশের রাজা বাগপতি মঞ্জু। তার নাম অনুসারেই এই বিশাল দিঘির নাম রাখা হয়েছে মঞ্জুসাগর। প্রখ্যাত প্রত্নতত্ত্ব ও ইতিহাসবিদ গোলাম ইয়াজদানির লেখা মান্দু দ্য সিটি অব জয় গ্রন্থের তথ্য মতে এটি খনন করা হয়েছিল 975 থেকে 990 সালের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের পানির চাহিদা পূরণের জন্যই রাজা বাগপতি মঞ্জু এটা খনন করেছিলেন। তবে পরমার শাসকরা এখান থেকে সাম্রাজ্য পরিচালনা করতেন না। তাদের দুর্গ এবং প্রাসাদ ছিল এখান থেকে 35 কিলোমিটার দূরে ধর নামক এলাকায়। তেরোশো সালে দিল্লির শক্তিশালী সুলতান আলাউদ্দিন খিলজি তার সেনাপতি আইন উল মুলক মুলতানিকে 10,000 অশ্বারোহী সৈন্য সহ মালুয়া পাঠিয়ে রাজ্য জয় করেন। ওই যুদ্ধে পরমার রাজবংশের শেষ রাজা মহলক দেব নিহত হন। কিন্তু আলাউদ্দিন খিলজির মৃত্যুর পর দিল্লির কেন্দ্রীয় শাসন যখন দুর্বল হয়ে পড়ে, তখন মালওয়ার স্থানীয় সুবেদাররা নিজেদের এক এক করে স্বাধীন ঘোষণা করেন। এরই অংশ হিসেবে প্রথমে এখানে ঘোরি বংশ শাসন প্রতিষ্ঠা করে। তবে 1436 সালে এক নাটকীয় পরিবর্তনের মাধ্যমে খিলজিরা পুনরায় ক্ষমতায় আসে। উত্থান হয় গিয়াসউদ্দিন খিলজির পিতা মাহমুদ খিলজির। এই মাহমুদ খিলজির মৃত্যুর পরই 1469 সালে মালওয়া সালতানাতের সুলতান হন গিয়াসউদ্দিন খিলজি, যিনি এই ঐতিহাসিক জাহাজ মহল নির্মাণ করেন। আসলে খিলজিরা ছিল অত্যন্ত দক্ষ যোদ্ধা এবং শৌখিন জাতি। গিয়াসউদ্দিন খিলজির পিতা মাহমুদ খিলজি ছিলেন বিশাল যোদ্ধা, কিন্তু গিয়াসউদ্দিন খিলজি ছিলেন অত্যন্ত নরম মনের অধিকারী। তিনি তার 34 বছরের রাজত্বকালে কোনো ধরনের যুদ্ধে জড়াননি। তার দর্শন ছিল শান্তি এবং আনন্দ, আর এ কারণেই তিনি চেয়েছিলেন তার পরিবার এবং প্রজারা সব সময় থাকবে সুখের সাগরে। সেই উদ্দেশ্যেই তিনি মান্দুকে শহর-ই সাদ বা আনন্দের নগরী রূপে তৈরি করেন। এরই অংশ হিসেবে ঐতিহাসিক এই জাহাজ মহলটি তৈরি করেন সুলতান গিয়াসউদ্দিন খিলজি। এটি মূলত ছিল তার হেরেম, যেখানে তার বেগম, রাজকন্যা এবং প্রাসাদের অন্যান্য নারীরা বাস করত। প্রাসাদটির নিরাপত্তার দায়িত্বেও থাকত নারী দেহরক্ষী। দর্শক, আজ আমরা
নারী পুলিশ বা রক্ষী কাজে নারীদের নিয়োজিত করার যে চল দেখি, তা আসলে আজ থেকে 550 বছর আগেই মুসলিম সুলতান গিয়াসউদ্দিন খিলজি এখানে প্রচলন করেছিলেন। শুধু তাই নয়, তার পরিবারের নারী সদস্য এবং অনুসারীরা যেন বাহিরের জগতের বিশৃঙ্খলা থেকে দূরে এক জান্নাতি পরিবেশে বসবাস করতে পারেন, বিষয়টি মাথায় রেখেই তিনি আলাদা এই প্রাসাদটি তৈরি করেন। অর্থাৎ সুলতান এবং তার পুত্রদের জন্য ছিল আলাদা প্রাসাদ, আর এই প্রাসাদটি ছিল কেবলই তার স্ত্রী এবং কন্যাদের জন্য বরাদ্দ। বিজাপুরের সুলতান ইব্রাহিম আদিল শাহের দরবারের লেখক প্রখ্যাত ইতিহাসবিদ মোহাম্মদ কাসিম হিন্দু শাহ তার বিখ্যাত গ্রন্থ তারিখ-ই-ফিরিশতায় লিখেছেন, সুলতান গিয়াসউদ্দিন খিলজি ব্যক্তিগত জীবনে অত্যন্ত নিষ্ঠাবান মুসলিম শাসক ছিলেন। তিনি কখনোই নামাজ কাজা করতেন না। স্ত্রী কন্যাদের পর্দার ব্যাপারেও ছিলেন আপোষহীন। তার হেরেমে কয়েকশো নারী থাকলেও কেউই তার স্ত্রী কন্যার নাম পর্যন্ত জানত না। আসল নামের পরিবর্তে তাদের ডাকা হতো তাজ-ই মহল বা মহলের তাজ, বেগম সাহিবা কিংবা মখদুম-ই জাহান, এই ধরনের সম্মানসূচক উপাধিতে। নিজের স্ত্রী কন্যাদের আলাদা প্রাসাদী পর্দার মধ্যে রাখার উদ্দেশ্যেই তিনি তৈরি করেন এই ঐতিহাসিক জাহাজ মহল। ওই সময় যখন এই প্রাসাদের দুই পাশের সাগর পানিতে টইটুম্বুর থাকত, তখন এই প্রাসাদটিকে মনে হতো যেন সাগরের বুকে সত্যিকারের একটি জাহাজ ভেসে আছে। সুলতান গিয়াসউদ্দিন খিলজি এই জাহাজ মহলে তার স্ত্রী কন্যাদের সর্বোচ্চ গোপনীয়তা যেমন বজায় রেখেছিলেন, ঠিক তেমনি তার স্ত্রী কন্যাদের মধ্যে যেন একঘেয়েমিতা চলে না আসে, সেজন্য তিনি পুরো এই প্রাসাদে যেমন এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করেছিলেন, তেমনি রেখেছিলেন বিনোদনেরও ব্যবস্থা। পর্দায় সুগন্ধি মাখা কর্পূর সাগরের মাঝখানে ছোট্ট যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, জ্যোৎস্না রাতে এখানেই গজল, কাওয়ালি এবং শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসত, যা সাগর পাড়ের এই ইমারতে বসে উপভোগ করতেন সম্রাজ্ঞী আর শাহজাদিরা। এখানে পরপুরুষের প্রবেশাধিকার ছিল একদম নিষিদ্ধ। রাজকীয় এই প্রাসাদে মোটামুটি 1500 জনের মতো নারী বাস করত। তবে স্থানীয় গাইডদের দাবি খিলজির এই হেরেমে 15,000 নারী বাস করতেন। তবে এই প্রাসাদে সুলতান গিয়াসউদ্দিন খিলজির স্ত্রী কন্যা ছাড়াও অন্য যে সকল নারীরা বাস করতেন, তাদের সকলের জন্যই সুলতান একটি আলাদা মাদ্রাসা স্থাপন করেছিলেন, যেখানে নারীদের কোরআন হেফজ করানো হতো। আর নারীদের জন্য এই ধরনের কল্যাণকর কাজের জন্যই সুলতান গিয়াসউদ্দিন খিলজিকে বলা হয় তৎকালীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারী জাগরণের পৃষ্ঠপোষক। শুধু পড়াশোনায় নয়, তার এই হেরেমের নারীদের নানা ধরনের জিনিস তৈরির কারিগরি প্রশিক্ষণ ছাড়াও তাদের দেওয়া হতো যুদ্ধের ট্রেনিং। খিলজিরা ছিল মূলত তুর্কি আফগান বংশোদ্ভূত। তারা পারস্য এবং ভারতীয় স্থাপত্য রীতির এক অনন্য সংমিশ্রণ ঘটিয়েছিল এই প্রাসাদে। তারা পাথর কাটায় এতটাই দক্ষ ছিল যে জাহাজ মহলের প্রতিটি খিলান এবং গম্বুজে আজও কোনো ধরনের ফাটল ধরেনি। শুধু তাই নয়, তারা এখানে পান করার জন্য আলাদা একটি সুবিশাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতিষ্ঠা করেছিল। দর্শক, এটাই সেই জায়গা যেখানে পানি বিশুদ্ধ করা হতো, মানে পান করার পানি এখানে পাওয়া যেত। পাশের দিঘি থেকে এখানে পানি প্রবাহিত করা হতো এবং এই যে ছোট ছোট ছকের মতো বা ঘরের মতো যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর কোনোটির মধ্যে বিছিয়ে দেওয়া থাকতো মোটা বালি, কোনোটিতে পাথর, কোনোটিতে চুনা পাথর, কোনোটিতে কয়লা, এগুলো ছড়ানো থাকতো। এবং যখন পানির স্রোত এখানে দেওয়া হতো, সেই প্রবাহমান পানি গড়িয়ে গড়িয়ে একটা থেকে আরেকটা খোপে যেত এবং আস্তে আস্তে চুনাপাথর থেকে কয়লা, কয়লা থেকে বালি, মানে এরকম এক একটা ঘরের এক একটি কাজ, এবং শেষ পর্যন্ত চুইয়ে চুইয়ে সেই পানি বিশুদ্ধ হয়ে
মাঝখানের ট্যাঙ্কিতে জমা হতো এবং সেখানকার সেই জল সংগ্রহ করে পান করা হতো। শুধু মানুষই যে এখানকার জল পান করত বিষয়টি তা নয়, এখানকার হাতি ঘোড়া বা প্রাসাদের অন্যান্য লোকজন যারা ছিল তাদের জন্যও এখান থেকেই পানীয় জল সংগ্রহ করে আলাদা ট্যাঙ্কিতে নিয়ে যাওয়া হতো। হ্যাঁ দর্শক, এমন কত ধরনের ইঞ্জিনিয়ারিং কৌশল যে এই প্রাসাদের প্রতিটি কোণায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা এখানে এলেই কেবল আপনি আন্দাজ করতে পারবেন। আর 500 বছর আগের এই চোখ ধাঁধানো স্থাপত্য কৌশলে আধুনিক বিজ্ঞানকেও ওই সময়ের মানুষের মেধা আর দক্ষতার প্রশ্নে নতুন করে ভাবায়। জাহাজমহল, ভারতের বুকে খিলজিদের অনন্য স্থাপনা।